অবশেষে কারামন্ত্রী অখিল গিরি অর্থাৎ অখিলে সেন্সর তৃণমূলের। কেন বলছি? তার কারণ ইতিমধ্যেই পদত্যাগ করছেন এমনটাই দাবি করছেন অখিল গিরি কারামন্ত্রী। তিনি গতকাল যে ঘটনা ঘটিয়েছিলেন, একেবারে তাজপুরের ঘটনা, যা নিয়ে গতকালও আমরা ডিবেট করেছিলাম, আজ ঠিক কী প্রসঙ্গে ডিবেটটা হবে, তার কারণ এই প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এর আগেও অনেকবার কারামন্ত্রী অর্থাৎ অখিল গিরি রাষ্ট্রপতির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে তার মন্তব্য পেশ করেছেন এবং সেই মন্তব্যকে ঘিরে বিভিন্ন সময় রাজনৈতিক তরজা এবং রাজনৈতিক মহল গরমাগরম হয়েছে। কিন্তু প্রশ্ন এবার সরাসরি সরকারি আধিকারিকদের উপরে। সরকারি আধিকারিককে যা ইচ্ছে তাই তিনি বলেছেন, এমনটাই মন্তব্য করছিলেন বিরোধী দলনেতারা। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এখন নতুন ইস্যু সামনে এসছে, তা হলো মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স তো হলো, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে জিরো টলারেন্সে বিশ্বাসী তা আরও একবার প্রমাণিত। তার কারণ আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল হয় তাকে পদত্যাগ করতে হবে অথবা তৃণমূল কংগ্রেস থেকে তাকে বরখাস্ত করা হবে। এবার সেই জায়গাতেই নতুন করে নয়া দৈরথ শুরু হয়েছে, অর্থাৎ কারামন্ত্রী অখিল গিরি যিনি পদত্যাগ করেছেন তাকে সেন্সর করেছে তৃণমূল। কিন্তু প্রশ্ন, এতেই কি শেষ? এতেই কি ইতি টানছেন তৃণমূল কংগ্রেস? এই বিষয় নিয়েও তরজা শুরু হয়েছে। শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে নানা ক্ষেত্রে বিভিন্ন বিরোধী দলনেতারা তারা তাদের বক্তব্য পেশ করছেন যে এইভাবেই তো রাজ্যটা চলছে। প্রশ্ন, সত্যি কি এইভাবেই রাজ্যটা চলছে? আর কতবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইবেন এবং আর কতবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সের কথা বলে বারবার সেটা প্রমাণ করবেন? আর এরকমভাবে কখনো মন্ত্রী কখনো বা কাউন্সিলর প্রত্যেকে তাদের এই মহান তবিয়তে তাদের বহাল তবিয়ত বুঝিয়ে রাখবেন। প্রশ্ন থাকবে এই যাবতীয় বিষয় নিয়ে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্জন। আর প্রথমেই অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, মমতা জিরো টলারেন্স প্রমাণিত? আমার দ্বিতীয় প্রশ্ন, পদত্যাগ হলো কিন্তু ক্ষমা চাইবেন কি অখিল গিরি? আমার তৃতীয় প্রশ্ন, যখন অনুশাসনের তখন শুধুই বরখাস্তে ইতি টানবেন তৃণমূল? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, অখিলের প্রতিনিয়ত কুমন্তব্য তৃণমূলকে অস্বস্তিতে ফেলছে বলেই কি ড্যামেজ কন্ট্রোল? এই যাবতীয় বিষয় জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে রাখবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনা। শুনুন এবং দেখুন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন, আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। কারণ সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবে, সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবে। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতো কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার, বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। মন্ত্রিত্ব পদ থেকে তড়িঘড়ি পদত্যাগের ঘোষণা অখিল গিরির। পদত্যাগের কথা বললেও ক্ষমা চাইতে অস্বীকার কারামন্ত্রীর। চাপের মুখে পদত্যাগের ঘোষণা অখিল গিরির। মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানে অনড় কারামন্ত্রী অখিল গিরি। তাজপুরে মহিলা বন আধিকারিকের উপর কটূক্তি ব্যবহারের ঘটনায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। শনিবারের ঘটনার পর অখিল গিরির বিরুদ্ধে করা হয় তৃণমূল কংগ্রেস। নির্দেশ দেওয়া হয় অবিলম্বে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে হবে। রবিবার দলের এই নির্দেশের পরেই পদত্যাগের ঘোষণা করলেন রামনগরের বিধায়ক। জানা গেছে সোমবার মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দেবেন তিনি। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব। শনিবার বন দপ্তরের আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় রবিবার সকালে দুঃখ প্রকাশ করেন অখিল। বন দপ্তরের আধিকারিকের সঙ্গে রীতিমতো বচসা বাঁধে। ওই মহিলা আধিকারিককে রীতিমতো পেটানোর হুমকি দেয় অখিল। পাশাপাশি চলে শাসানি। বেয়াদব জানোয়ার বলেও কটূক্তি করতে শোনা যায়। বলেন যেন রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছে। ঘটনার পর ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে তৃণমূল। দলের তরফে দুঃখ প্রকাশ করে বন দপ্তরের ওই আধিকারিককে ফোন করেন কুণাল ঘোষ। রাজ্যের বনমন্ত্রী বীরবাহু হাঁসদাও ওই মহিলা আধিকারিককে ফোন করে খোঁজ নেন।
আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আপনি পদত্যাগ করছেন? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে পদত্যাগ। এর আগে দেশের মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে কুকথা বলার অভিযোগ উঠেছিল অখিল গিরির বিরুদ্ধে। সে সময় তৃণমূলের তরফে অখিলের মন্তব্যের তীব্র নিন্দা করার পাশাপাশি অখিলকে ডেকে সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও তার আচরণে বদল না আসায় অখিলের বিরুদ্ধে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল ঘাসফুল শিবির। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। কারামন্ত্রী অখিল গিরি তার মন্তব্যকে ঘিরে তিনি কোনো মতেই ক্ষমা চাইবেন না, এমনটা তিনি সাফ জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে। আর ঠিক এখান থেকে আরও জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন বলছি বলুন তো? তার কারণ অখিল গিরির এই মন্তব্য প্রসঙ্গে বিরোধী দল যারা রয়েছেন তারা প্রত্যেকে এই বিষয়ে মন্তব্য করেছেন যে ক্ষমা চাইবেন না কেন। উল্টে অখিল গিরি বলছেন কোনো সরকারি আধিকারিকের কাছেই তিনি কোনোদিনও ক্ষমা চাননি, ভবিষ্যতেও তিনি চাইবেন না। এবং সেই জায়গাতেই জয়প্রকাশ মজুমদার তিনি সরাসরি বলছেন ক্ষমা চাইতে হবে অখিল গিরিকে। এর আগেও রাষ্ট্রপতি প্রসঙ্গে আপনাদের মনে থাকবে 11ই নভেম্বর 2022 সাল, যদি আমি খুব ভুল না করি, 11ই নভেম্বর 2022 সালেও রাষ্ট্রপতিকে নিয়ে তিনি যে কুকথার শুরু করেছিলেন, কুকথার রাজনীতি শুরু করেছিলেন, সেখানেও তৃণমূল কংগ্রেস অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমোকে নানান সময়ে বিভিন্ন রাজনৈতিক বাকবিতণ্ডার মধ্যে পড়তে হয়েছে। এবং সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সংবাদ মাধ্যমের সামনে প্রেস কনফারেন্সে তার নিজস্ব ভুল ক্ষমা চেয়েছিলেন, অর্থাৎ অখিল গিরির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইলেন। এবারেও একই রকম ভুল, সেই অখিল গিরি সেই কারামন্ত্রী, কিন্তু এবার শুধু প্রসঙ্গটা একটু অন্যরকম। সরকারি আধিকারিক তার সরকারের কাজ করছেন, প্রশাসনিক কাজ করছেন, সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং সেখানেও অখিল গিরি কুমন্তব্য করছেন, বিভিন্ন রকম ভাষা ব্যবহার করছেন, সঙ্গে বলছেন তার আয়ু নাকি 7 দিন 8 দিন 10 দিন। আর ঠিক এখান থেকেই আরও বেশি রাজনৈতিক চাপানোতরের সৃষ্টি। এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা পর্ব চলবে। পরিচয় পর্বে সরাসরি আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপি সমর্থক, জুড়ে গিয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক, জুড়ে গিয়েছেন রাজু কর্মকার, তৃণমূল সমর্থক। আর কিছুক্ষণের মধ্যে জুড়বে আমাদের সঙ্গে জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকেই ট্রাই টিভি বাংলায় স্বাগত, এক কথায় অঞ্জনের এই শোতে স্বাগত। আমার প্রথম প্রশ্নই থাকবে স্নেহায়ন বাবুর কাছে। স্নেহায়ন বাবু, কি মনে করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সে বিশ্বাসী, এমনটা প্রমাণ করবার চেষ্টা করছেন রাজনৈতিক দল প্রত্যেকেই, আপনারা বলছেন। এবার প্রশ্ন, শুধুমাত্র কি এই অখিলগিরি প্রসঙ্গে অস্বস্তিতে পড়ছে তৃণমূল কংগ্রেস, তাই জন্যই কি এই ড্যামেজ কন্ট্রোল? মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য এর আগেও তৃণমূল নেতারা করেছিল। অভিষেক ব্যানার্জি মালদা দক্ষিণে গিয়ে আমাদের প্রার্থীকে বেহায়া বলেছিলেন। উনাদের তমলুকের যিনি প্রার্থী ছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাদের অগ্নিমিত্রা পালের নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন। বিষয়টা হচ্ছে, দেখুন, আপনি নিজেকে আপনি যখন ইন্ট্রোডাকশনের সময় একটা কথা বললেন, আগেরবারও অখিলগিরি যখন এই রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেছিলেন, সেই সময়ও কিন্তু অখিলগিরি ক্ষমা চাননি। অখিলগিরির হয়ে ক্ষমাটা চেয়েছিলেন হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অখিলগিরি। আমি বাকিদেরকে বলবো প্লিজ একটু মিউট করে রাখুন। স্নেহানবাবু যখন কথা বলছেন বাকিরা মিউট করে রাখুন প্লিজ। আমি রিকোয়েস্ট করছি বাকি প্যানেলিস্টদের। অখিলগিরির হয়ে আমি আপনাকে, অঞ্জন বাবু, আমি আপনাকে এখনই গ্যারান্টি দিয়ে বলছি, অলরেডি নিউজ যেটা আছে, অখিলগিরি অলরেডি বলে দিয়েছে যে আমি কারোর কাছে কোনো ক্ষমা চাইবো না। এবং অখিলগিরির হয়ে আলটিমেটলি ক্ষমা সেই মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে চাইতেই হবে। ওই যতই বহিষ্কারের নাটক করুক, ওই পূর্ব মেদিনীপুরে এমনি হারে একটা মাত্র জেতাশীল রামনগর, ওইটাকে হাতছাড়া করতে চাইবে না। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে মানে অখিলগিরির এই ঔদ্ধত্য বা অখিলগিরির আজ এই ঘটনাটা মানে একটা মানে মূল বিষয়টার মধ্যে কিন্তু আমাদের একটু বুঝতে হবে। এই যে ঘটনাটা ঘটেছে তাজপুরে ঘটেছে। আপনি যদি কোনো সময় মন্দারমণি বা তাজপুর ঘুরতে যান, দেখবেন কোস্ট লাইনের পাশ দিয়ে পাশের বেড়া দিয়ে কিছু কনস্ট্রাকশন করা হয়েছে এবং সেই কনস্ট্রাকশন গুলোকে ওইখানকার ভাষায় শ্যাফ বলা হয়। সেই শ্যাফে কি চলে? সেই শ্যাফে বিনা লাইসেন্সে অনেক রাত অব্দি মধ্যজাতীয় পণ্য বিক্রি হয়। সেই শ্যাফে বিভিন্ন খাবারের জিনিস বিক্রি হয়।
তাদের কোনো রকম লাইসেন্স বা কোনো রকম সরকারি অনুমতি নেই। সরকারি অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না, কেন আমি জানি না কোস্ট লাইনের ওপর ওরকম ভাবে কনস্ট্রাকশন করা যায় কি যায় না। এবং বিষয়টা হচ্ছে যে এই জায়গায় খুব চড়া দামে মানুষকে, যারা মানে মানুষ বলতে টুরিস্টদেরকে, মানে খাবার হোক, মধ্যজাতীয় জিনিস হোক, বিক্রি করা হয়। আমি যখন একবার ঘুরতে গিয়ে দেখি, তখন আমি মানে এই ব্যাপারটা নিয়ে আমার তখনই জিনিসটা মাথায় আসে। আমি স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলি, আমি একজন শেফ মালিকের সাথে কথা বলি। আমার মনে হয়েছিল যে এই মানুষগুলো তখন পেছনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ওরকমই সব মালিক। আমার মনে হয়েছিল তাহলে এরা তো মানে মানে ধরে নিন কোনো বেআইনি ব্যবসা করছে, মানে আমাদের যেটা ধ্যান ধারণা খুব পয়সাওয়ালা, খুব বড় লোক মানুষ। তো আমি একজনের সাথে কথা বলি, তে আমাকে বলে যে আমার তো মানে কোনোভাবে মানে দিন গুজারা হয় আমাদের, ওনাদের 4-5 জনের একটা পরিবারে। তো আমি জানতে চাই তুমি এত টাকায় বিক্রি করছো, একটা মাসি, বয়স্ক মাসি, মাসি তুমি এত টাকায় বিক্রি করছো, তোমার এত? বলছে বাবু আমাকে প্রতি মাসে 27,000 টাকা করে ভাড়া দিতে হয়। ইমাজিন কোথায় ভাড়া দিতে হয়? কোথায় ভাড়া দিতে হয় আপনি বুঝুন। আচ্ছা, প্রতি মাসে 27,000 তাদেরকে পে করতে হয়, তোদের লোকাল তৃণমূল কংগ্রেস লিডার্স। বিস্ফোরক কথা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। 27,000 পে করতে হয়, তবে তারা ওইখানে ওইভাবে ব্যবসা করতে পারে। এবার আপনি ভাবুন, ওইগুলো ফরেস্ট রেঞ্জের অফিসার গিয়ে নাকি কেটে ফেলছে। এমনিতে ধরে নিন, আমি আপনাকে বলছি, আপনি যদি, আমি তাজপুর কোনোদিন যাইনি, আমি জানি না, আপনি দীঘা যাবেন আর মন্দারমণি যাবেন, আপনি দেখবেন দীঘা যেহেতু পুরনো বসতি, স্পেশালি নিউ দীঘাটা, যে হোটেলগুলো আছে, যে কনস্ট্রাকশন গুলো হয়েছে, সেগুলো কোস্ট লাইন থেকে একটা গ্যাপ মেনটেন করে। আপনি মন্দারমণিতে কিন্তু ওরকম পাবেন না। মন্দারমণিতে আপনি পাবেন একদম বিচের থেকে গায়ে লাগানো কোস্ট লাইন। এমন এক একটা হোটেলের তাদের যে সিঁড়িটা বা তাদের কনস্ট্রাকশন বিচের উপর চলে আসছে, এবং অনেক লোভনীয় অফার থাকে, প্রাইভেট বিচ অফার করছে। আচ্ছা, এই যে ব্যবসাগুলো দিনের পর দিন চলছে, আমি আপনাকে আবারও বলছি, কোনোভাবে অখিলগিরির ক্ষমা চাইবেন না। কারণ অখিলগিরিকে বাদ দিয়ে ওইখানে ওই ধরনের ব্যবসা চালানো এবং ওইখানে ওই পুরো বিষয়টাকে কন্ট্রোল করা তৃণমূল কংগ্রেসের পক্ষে পসিবল না। মহিলাটি কোনোভাবে একটা সাহসের সাথে ওইটাকে বন্ধ করতে চেয়েছিল, উনি রাত্রিবেলা গিয়ে কিছু কনস্ট্রাকশন কেটে ফেলেছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন জয়দেব ঘর, পলিটিক্যাল অ্যানালিস্ট। জয়দেব বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আমি একেবারে স্নেহান বাবুর কথা রেস্টে নেই, সরাসরি চলে যাব রাজুবাবুর কাছে। রাজুবাবু, স্নেহান বাবু যে বক্তব্য পেশ করছেন, স্নেহান বাবুর ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি শেয়ার করলেন ট্রাইব টিভি বাংলায়। যদি তার মধ্যে 1%ও সত্যি হয়, রাজুবাবু 27,000 টাকা কাকে দিতে হচ্ছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, স্নেহানবাবু যে কথা বলছেন, যে দাবি করছেন, আমি বলছি অখিলগিরিকে শুধুমাত্র পদত্যাগের দাবি করানো বা বরখাস্ত করা হবে এমনটা হুমকি দেওয়া, হুঁশিয়ারি দেওয়া, সবটাই কি আইওয়াশ? দেখুন, আজকের যে বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই বলি যে ইনসিডেন্টটা, এই ইনসিডেন্টটার তৃণমূল কংগ্রেস একটা ডিসিপ্লিন পার্টি, এবং সেখানে আমাদের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে দলের ছাত্র যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে দলের বিরুদ্ধে এবং কোনো দুর্নীতিমূলক কাজ প্রশ্রয় দেওয়া হবে না। সেটা একটা বাস্তব একটা, মানে আমরা কি বললেন আপনি রাজুবাবু? কি বললেন? দুর্নীতিপূর্ণ না, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, এবং এই সমস্ত কাজকে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না তৃণমূল কংগ্রেসে। এটা একটা বার্তা, সেই বার্তার 24 ঘন্টার মধ্যে সেটা যত বড়ই নেতা হোক না কেন, স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, যত বড়ই নেতা হোক সেটা কোনোভাবেই কোনো মতেই প্রশ্রয় দেওয়া হবে না। সেটারই একটা প্রতিফলন, এবং তৃণমূল কংগ্রেস যে একটা ডিসিপ্লিন পার্টি, এটা কিন্তু এটা প্রমাণিত হলো। বেশ রাজবাবু, এবং আপনি বলছেন যে আপনারা বলছেন দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। আমি পিসিআরকে একবার বলবো, অখিলগিরি গতকাল ঠিক কি মন্তব্য করেছিলেন, তারপর আসছি। আমি কেন এখানে বাইকটা শোনাচ্ছি আপনাদের বুঝতে পারবেন। শুনুন কি বলছেন অখিলগিরি। আপনাদের সামনে এক্ষুনি রাখবো কারামন্ত্রী অখিলগিরি গতকাল রেঞ্জার অফিসারকে কি বক্তব্য পেশ করেছিলেন, একবার শোনাই, শুনুন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে, আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না,
আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। রাজুবাবু, আপনাকে আমি আরো একবার সুযোগ দিচ্ছি, আপনি আপনার কথা কি চেঞ্জ করবেন নাকি একই জায়গাতে রাখবেন? বলুন। রাজুবাবু, দুর্নীতিকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন না, তাই তো? যে কোনো রকম দুর্নীতিকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না, সেটা বার্তা দেওয়া হচ্ছে। অখিলগিরি কি বলছেন? অখিলগিরি গতকাল কি বললেন? কোনো বিট অফিসার টিট অফিসার আপনি চেনেন না, তিনি চেনেন না, তিনি সব জানেন। যদি কিছু জায়গাতে ভাষার একটু অদল বদল হয়েও থাকে, কিন্তু মূল কথা তার এটাই ছিল, তিনি বলছেন দুর্নীতি বিষয়ে তিনি জানেন। আপনারাও জানেন, তার মানে অখিলগিরি যখন বলছেন যে দুর্নীতির বিষয়ে তিনি জানেন, তার মানে আপনারাও জানেন, তাহলে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন কেন? উনি স্পষ্ট করে বলুন, উনি তো ক্লিয়ারলি কিছু বলেন, স্পষ্ট করে বলছেন দুর্নীতির বিষয়ে তিনি জানেন, বিধানসভায় তিনি বলবেন। হ্যাঁ, তো বলবেন, উনি যখন জানেন তখন বলবেন, সেই বিষয়টা তো এখন আসছে না। তার অর্থ হলো যতদিন না পর্যন্ত তিনি বলবেন ততদিন পর্যন্ত আপনারা তদন্ত করবেন না, সংবাদ মাধ্যমের সামনে সরাসরি যতদিন না বলবেন ততদিন আপনারা কিছু বলবেন না, কিন্তু ভেতরে ভেতরে যা খুশি চলুক, দেখার দরকার না। যেটা স্পষ্ট বার্তা, যেটা সামনে এসছে, যে ইনসিডেন্টটা সামনে এসছে, সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে যথেষ্ট তৎপরতার সহিত ডিসিশনটা নেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেস একটা ডিসিপ্লিন পার্টি, আমি বারে বারে একটা কথা বলছি, একটা ডিসিপ্লিন পার্টি, একটা ডিসিপ্লিন ওয়েতে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, যে এই দলের মধ্যে গণতন্ত্র আছে, একটা আমাদের দেশের গণতন্ত্রের সাথে সাথে আমাদের দলের মধ্যে যে গণতন্ত্র আছে, যেটা কিনা যে আমি যদি বলি, ঠিক বলেছেন, সেপারেশনস অফ পাওয়ার কথা যদি বলি, একটা বন দপ্তর এবং দুটোই কিন্তু আলাদা দপ্তর, কারা দপ্তরের মন্ত্রী উনি। তো আরেকটা জায়গায় হস্তক্ষেপের ব্যাপারটা, সেখানে কিন্তু আমাদের যে বনমন্ত্রী আছেন সম্মানীয় বীরবাহা হাসদা, উনি কিন্তু বিষয়টা নিয়ে তৎপর হয়েছেন এবং অফিসারের রেঞ্জার অফিসার মনীষা সাউ তার সাথে কথা বলেছেন, খোঁজ খবর রেখেছেন। তো সেক্ষেত্রে এই জিনিসটা যে মানে ক্লিয়ার যে তৃণমূল কংগ্রেস যে একটা ডিসিপ্লিন ওয়েতে কাজ করছে এবং আগামী দিনে এই বার্তাটাই কিন্তু দিচ্ছে যে অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। বেশ, আমি ঠিক এই জায়গাতে সুস্মিতা ম্যামের কাছে চলে যাব। ম্যাম, বলছেন দলের মধ্যে গণতন্ত্র, গণতন্ত্র মানে কি এটাই? অখিলগিরির যে মন্তব্য সেটা গণতন্ত্র, দলের মধ্যে গণতন্ত্র রাজুবাবু বলছেন, প্রথম। দ্বিতীয় কথা, 26-এর কথা মাথায় রেখে কি এই ড্যামেজ কন্ট্রোলগুলো চলছে? আপনি কি মনে করেন? না, প্রথমে বলি যে এরকম নিদর্শন আমরা তৃণমূলে প্রথম দেখলাম, যে তৃণমূলের কেউ প্রথম শাস্তি পেল। এটা 26-এর আগে যাতে ড্যামেজ কন্ট্রোল হতে পারে, হতে পারে না তা না, এবং সেটাই ঘটনাটা, সেটাই কারণ তৃণমূলে আমরা বহুবার দেখেছি, বহু জনের বহু রকমের, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে যে কদর্য ভাষা মুখে ব্যবহার করেন, তারপরে তাদের নেতাদের কাছ থেকে কি বেশি আর আশা করা যায়। আবার ঠিক অপোজিট ভাবে আমরা বিজেপিরও নেতাদেরও দেখেছি ভাষা সেরকমই, কারণ আমরা দেখেছি যখন মুখ্যমন্ত্রী বলেছেন কিম্ভূতকার, তারপরে তার হদল পুতপুত, ঠিক আবার প্রধানমন্ত্রী এসে দিদি, ও দিদি, এই অসভ্যতা, এই জিনিসগুলো তো ঠিক না। রাজনীতিতে কুরুচিকর মন্তব্য এবং ব্যক্তিগতভাবে আক্রমণ একদমই ঠিক না। আজকে যেইভাবে আমরা অখিলগিরিকে দেখলাম, অখিলগিরি আগেও আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে অপমান করেছিলেন কুরুচিকর তার রূপের বর্ণনা দিয়ে, যেরকম ভাষায়, তখনই কিন্তু মুখ্যমন্ত্রী তার এগেনস্টে স্টেপ নেওয়া উচিত ছিল। তখন যদি তার এগেনস্টে স্টেপ নিত তাহলে কিন্তু আজকের দিনটা দেখতে হতো না, তাহলে আজকে কিন্তু তিনি আর এই ভুলটা করতেন না। আজকে যখন তাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে, সে তার এত অ্যাডামেন্ট সে ক্ষমা চাইছে না। এবং বায়াস, কেন বায়াস জানেন? যখন কোনো মানুষের নিজস্ব সেলফ ইন্টারেস্ট থাকে না, তখন মানুষ বায়াস হয়ে ওঠে। ওইখানে ওনার সেলফ ইন্টারেস্ট আছে। শ্রেয়ান যেটা বলেছে, শ্রেয়ানের সাথে আমি এই জায়গাটা একমত। প্রত্যেকটা দোকান বসিয়ে ওই সমুদ্রের পাড়ে যতগুলো দোকান আছে, শুধু সমুদ্রের পাড়ে বলে না, আমাদের কলকাতা তৎসংলগ্ন জেলার অঞ্চল, যে আজকে যখন সমস্ত মানে করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, হকার উচ্ছেদ করা হচ্ছে, যখন ফুটপাত ফাঁকা করা হচ্ছে, আবার দেখছি ঠিক একদিন বাদে আবার সব দোকানগুলো গজিয়ে যাচ্ছে। এদের এত ভালো আসপদ্দা হচ্ছে কোথা থেকে? লোকাল লিডার্স না থাকলে হয় না তো। এবং এরা একটা হপ্তা দেয়, এরা, আমি বলছি, আমি যে এলাকায় থাকি, আমাদের এলাকায় যত দোকান পাট আছে, যত রাস্তায় সবজিওয়ালারা বসে, ফলওয়ালারা বসে, তারা পর্যন্ত হপ্তা দেয়। এরা হপ্তা দেয়, আর এদের পয়দা তোলার ব্যাপার আছে। এরা হপ্তা দেয় বলেই এদের সেই সাহস আছে, সে তারা বারংবার গিয়ে
সুস্মিতা ম্যাম কাকে হপ্তা দেন? সবজিওয়ালা, যারা চায়ের দোকান, বিড়ির দোকান, এইসব যাদের পুরো টোটাল মানে এই ইয়েটা মানে যারা মানে হকার তারা তারা দেয়, মানে তারা দিতে হয়, তাদেরকে পার ডে পয়সা দিতে হয়। এবং কাদেরকে দিতে হয়? তৃণমূলের নেতাদের, মানে তার যে আবার উচ্চিঙ্গে দলগুলো আছে তারা ঘুরে ঘুরে এগুলো কালেকশন করে, যাদের দিয়ে মারপিটটা করায়, যাদের দিয়ে লোককে চমকায় ধমকায়, যাদের দিয়ে লোকের বাড়িতে গিয়ে চমকায় ধমকায়, যারা সিন্ডিকেটটা চালায়, তারাই তো তার দলের সম্পদ। তারাই আবার মিটিং মিছিলের দিন, এই চল সব 11টার মধ্যে উঠে যাবি, সব মিটিং এ যেতে হবে, এই চল মিছিলে যেতে হবে, যেতেই হবে, নাহলে দোকান থাকবে না, কালকে থেকে কিন্তু দলে বসতে পারবি না। এইরকম চমকানো ধমকানো দিয়ে তৃণমূল দলটা চলছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অখিলগিরি যেই ভাষার ব্যবহার, যেই রকম কদর্য ভাষা একজন মহিলাকে ব্যবহার করেছে, তিনি আগেও একজন মহিলা এবং আদিবাসী রাষ্ট্রপতি, তাকে অপমান করেছে। আজকে এই মহিলাকে যেভাবে তিনি বলছেন সরকারি আধিকারিক তুমি মাথা নিচু করে থাকবে, তার মানে তিনি মন্ত্রী বলে তিনি বলতে চাইছেন সরকারি আধিকারিকরা মাথা নিচু করে থাকবে। কেন সরকারি আধিকারিকরা মাথা নিচু করে থাকবে? আজকে যেই এনক্রোচমেন্টের জন্য সে মাথা তুলে প্রতিবাদ করতে গেছিল, তার জন্য তাকে এতগুলো কথা শুনতে হলো। আপনি দেখুন কিভাবে বলছে অখিলগিরি, এখানে পরিষ্কার আপনাদের বন দপ্তরে কি কি দুর্নীতি হয়েছে আমাদের জানা আছে। তার মানে বন দপ্তরের দুর্নীতি সম্বন্ধে ওনার যেমন জানা আছে, ঠিক মুখ্যমন্ত্রীর মুখে শুনেছিলাম রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে চলে গেছিল তখন এইভাবে বলতে, বন দপ্তরের রাজীব কি দুর্নীতি করেছে তার জানা আছে। আবার রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ফিরে আসলো, সে ধোয়া তুলসী পাতা হয়ে গেল। বন দপ্তরের দুর্নীতি, তখনও তার বিরুদ্ধে কোনো তদন্ত হলো না, আজকেও বন দপ্তরের দুর্নীতি নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। বিশেষ করে কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী উপরে যিনি বসে আছেন, তিনি মানে যে দলের মাথা, যে প্রশাসনের মাথা, তিনি আজকে এই শাস্তিগুলো আগে যদি দিতেন তাহলে কিন্তু আজকে এই পর্যন্ত এসে পৌঁছাতো না। তাহলে আজকে কিন্তু ওনাকে বলতে হতো না যে আজকে তাকে তার মন্ত্রিত্ব থেকে সরাতে হবে। তার মন্ত্রিত্ব কেন, তাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। সে একজন মহিলাকে আমি ঠিক এই জায়গাতে জয়দেব বাবুর কাছে চলে যাব। জয়দেব বাবু পদত্যাগ করলেন, গতকাল আপনার সঙ্গে ডিবেট করেছি, এই বিষয় নিয়ে ডিবেট শো করেছি আমরা। তৃণমূল নেতা হলেই বলে এরকম হওয়া যায়, এত আস্ফালন বলে যাচ্ছে যে আপনারা যতই যাই বলুন আমি ক্ষমা চাইবো না, এবং ক্ষমা তো চাইবই না, এবং সত্যি বড় কথা আমি যা করেছি আমি ঠিক করেছি। বেশ, আমি ঠিক এই জায়গাতে জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, আপনি গতকাল প্যানেলে বসেছিলেন, ডিবেট শো হয়েছে, এই অখিলগিরি প্রসঙ্গেই ডিবেট হয়েছে। আপনি বলেছিলেন যে আর কি চাইছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে ক্ষমা প্রার্থী বলছেন, কন্ডেম করছেন বিষয়টির, এবং ঠিক এই জায়গাতে পদত্যাগ চাইছেন। তাহলে কি তার মন্ত্রিত্ব চলে যাক এমনটা চাইছেন? আজ যেন আপনার ভাষা, আপনার শব্দ আজ যেন চয়ন হয়েছে, পদত্যাগ করছেন। আর ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন, পদত্যাগেই কি সব কিছু সত্যি সুরাহা হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার বলছেন জিরো টলারেন্সের কথা, যেখানে বারবার তিনি 21শে সভামঞ্চ থেকে বলেছেন বিত্তবান নয় বিবেকবান চাই, আর ঠিক সেই জায়গাতে অখিলগিরিরা বারবার এই প্রসঙ্গগুলো তুলবেন এবং বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষকে ক্ষমা চাইতে হবে, এবং এই জায়গাতে অখিলগিরি ক্ষমা চাইতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয়, রাজনীতির মধ্যেই অকথা কুকথার রাজনীতি চলতেই থাকবে? কেউ ক্ষমা প্রার্থী হবেন না? বাবু, আপনি কালকে আপনাকে আমি বলেছিলাম যে অখিল বাবু 30 সেকেন্ডের ক্লিপিং নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। কারুর আপনাদের সাহস হয়নি যে গোড়া থেকে আগা থেকে ডগা পর্যন্ত পুরো বচসাটা দেখাবার জন্য। কারণ আজকে আমি ওই বিট অফিসার যিনি রেঞ্জ অফিসার তারও সাক্ষাৎকার শুনেছি। আপনারা যতটা উত্তেজিত তিনি অতটা উত্তেজিত নন। তিনি স্বাভাবিকভাবে বলছেন ওপরের তলার যারা অফিসার আছেন তারা দেখবেন, তারা বিষয়টা নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত করবেন, এবং তারা ব্যাপারটা দেখছেন, এবং তিনি হাসি মুখে এই ব্যাপারটাকে বলছেন। তার মধ্যে এত রাগ, এত যে আপনাদের মধ্যে মানে তীব্রতা যার সঙ্গে হয়েছে, তিনি কিন্তু এতটা রিয়াক্ট করছেন না যতটা আপনারা রাজনীতির কারণে করছেন। এবারে আমি আগের আমরা করছি, মিডিয়া করছে, হঠাৎ মিডিয়া কেন করছে? মিডিয়ার দিকে কেন আঙুল? মিডিয়া টিআরপি আর কি। জয়দেববাবু, আপনাকে একটা কথা শুধু বলে রাখি, বিষয় হলো অখিলগিরি কাকে এই বিষয়টি বলছে শুধু সেটা ইম্পর্টেন্ট নয়।
অখিলগিরি কেন বলছেন সেটা ইম্পর্টেন্ট। তার কারণ একজন মন্ত্রী হিসেবে তিনি যে ভাষাগুলো চয়ন করছেন সেই ভাষাগুলো কোনো সভ্য সমাজের ভাষা নয়। একজন মন্ত্রী হিসেবে তিনি এই কথাগুলো বলতে পারেন না। মিডিয়া যদি এটাকে কন্ডেম করে, মিডিয়া বাড়াবাড়ি করছে জয়দেব বাবু। না 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 না, আপনারা ওই তো তিলকে তাল করছেন। আমি আবারও বলছি, গতকালই আপনাদের আমি ফাইন তিলকে তাল করছি, তাহলে রেঞ্জার অফিসার কি বলেছে একবার শোনাই, শুনুন। এই জমিটা আমাদের বন দপ্তরের জমি। আচ্ছা, আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যার জন্য এটা কি কোনোভাবে আপনাদের কাজে বাধা দিয়েছিলেন অখিলগিরি? হ্যাঁ, আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল। আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সব কাঁচা বাস। হ্যাঁ, কাঁচা বাস দেখেছেন তো আপনারা? দেখেছেন? কি দেখেছেন বলুন? পুরনো দোকান যেগুলো ভেসে আছে। না না, ওগুলো তো পুরনো দোকান মনে হচ্ছে না। এই যে সামনে যেগুলো বন্ধ আছে নতুন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? নতুন মনে হচ্ছে। নতুন? হ্যাঁ, তাহলে নতুন। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস যেটা বাধা দিয়েছেন অখিলগিরি, বাধা দিয়েছিলেন আপনাদের? বলে দিন। হ্যাঁ, জয়দেব বাবু এরপরও বলবেন যে মিডিয়া তিল থেকে তাল করছে, যে কথা স্বয়ং রেঞ্জ অফিসার বলছেন, এরপরেও আপনি বলবেন যে টিআরপি জেনারেট করার জন্য মিডিয়া করছে, এরপরেও আপনি বলবেন যে মিডিয়া শুধুমাত্র তিলকে তাল করছে? না মানে এই যতটুকু আপনি দেখালেন ফরেস্ট রেঞ্জ অফিসারের ক্লিপিং, এখান থেকে আপনি কি প্রমাণ করতে চাইছেন? মানে কি উনি কখনো আমাকে বিরাট অপমান করেছে অখিলগিরি? আমি মানে একেবারে মানে উনি অখিলগিরি সম্পর্কে তো একটা শব্দ প্রকাশ করলেন না। উনি সরকারি কাজ সম্পর্কে করেছেন, আর ওনার জনপ্রতিনিধি উনি, ওনাকে ভোটার তাদের স্বার্থ সুরক্ষা করার জন্য উনি লড়াই করছেন। তো এখানে অন্যায় কি আছে? মানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যখন কৃষকদের কৃষি জমি রক্ষার জন্য মাঠে নামে, সরকারি নির্দেশকে উপেক্ষা করে, তখন তো আপনারা সেটাকে গ্লোরিফাই করেন, হাততালি দেন, বাহ বাহ, কৃষকদের স্বার্থ রক্ষার জন্য লাল সরকার, সিপিএম সরকারের বিরোধিতা করছে শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম বিজয়, নন্দীগ্রামের শহীদ, নন্দীগ্রামে কৃষকরা সেখানে হিরো। তা এখানে কারা? এই গরিব ব্যবসায়ীগুলো কারা? এই গরিব ব্যবসায়ীগুলোকে আপনি চাকরি দিতে পারবেন? আপনাদের মিডিয়া থেকে যদি আজকে হবার পরে এদের দোকানগুলো উচ্ছেদ হয়, সভ্য সুশীল সমাজের তরফ থেকে চাপ তৈরি করে এই গরিব গুরব দুবেলা দুমুঠো খেটে খাওয়া মানুষগুলো যদি আজকে স্থানান্তরিত হয়, তাদের দোকান উচ্ছেদ হয়, আপনি এদের মুখে ভাত তুলে দিতে পারবেন? পারবেন না। তারা সরকারি জমি কি কেউ দখল করে না? সরকারি জমি তো মোদিও দখল করে, সরকারি জমি তো শুভেন্দু অধিকারীও দখল করে, সরকারি জমি তো রাহুল গান্ধীও দখল করে, সবাই সিপিএমও দখল করে, তৃণমূলও দখল করেছে। সরকারি জমি দখল করে তারা কি করেছে? কতগুলো বেকার, নিরন্ন, নিবস্ত্র, অসহায় মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করেছে। আজকের এই চরম বেকারত্বের দিনে তারা কি করছিল? ওখানে ক্লাব করেছিল, তারা দুটো দোকান দিত, পর্যটকরা আসতো, তাদের খেতে দিত, তাদের খাইয়ে ব্যবসা করে তাদের পরিবারের মায়ের অসুস্থ মায়ের ওষুধ কিনতো, ছেলে স্কুলের ফিস দিত, সংসারের ভরণ পোষণ করতো। এতটা একেবারে হাইপার করার কি ছিল? যদি 25 ফুট জায়গা রেখেই দিচ্ছে ফরেস্টের, যেটা অখিল বাবু বলছে, ফরেস্ট অফিসার একেবারে নিক্তি ধরে একেবারে কাজ করবেন, মানে উনি সর্বত্র এবং সব সরকারি অফিসার একদম নিক্তি ধরে কাজ করেন, মানুষের স্বার্থ দেখবেন না। সরকারি জমি মেনে নিচ্ছি, রেলের দুধারে প্রচুর বস্তি রয়েছে, যান কালকে গিয়ে সব বস্তি উচ্ছেদ করে দিন না, করে দিন সব, দেখি কত হিম্মত আছে শুভেন্দু বাবু মোদির। তখন আপনি ভোটের রাজনীতি করবেন। যখন নন্দীগ্রামে কৃষকরা জমি আন্দোলন করবে, সরকারি জমি সরকার নিয়েছিল, শিল্প আসতো, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বুদ্ধবাবু অত স্লোগান দিল, তো তাকে তো আপনারা খলনায়ক বানিয়ে দিয়েছিলেন, মানে মিডিয়া বানিয়েছিল, মিডিয়া বুদ্ধবাবুকে খলনায়ক বানিয়ে দিয়েছিল। কেন না? আরে বাবা, কৃষকদের গায়ে হাত দিয়ে দিয়েছে, কৃষকদের জমি কেড়ে নিচ্ছে, সিঙ্গুর থেকে কৃষকের জমি কেড়ে নেওয়া হয়েছে, নন্দীগ্রামে কৃষকদের ওপর অত্যাচার করে, শিল্প আমাদের ভবিষ্যৎ, তা বলে কৃষি ভিত্তি, ও সব বুদ্ধবাবুর কথা শোনার দরকার হলো না। শুভেন্দু বাবুকে হিরো বানালেন, বুদ্ধবাবুকে খলনায়ক বানালেন। তাহলে আজকে কেন আপনি অখিলগিরিকে হিরো বানাচ্ছেন না? অখিলগিরিও তো সেই একই আন্দোলন করছে, অখিলগিরিও আজকে একই আন্দোলন করছে। মুখের ভাষা, কালকেও বলেছি, আজকেও বলেছি, তার জন্য দল কড়া ব্যবস্থা নিয়েছে, দল পদত্যাগ করিয়ে দিয়েছে, দল ইস্তফা চেয়েছে, দল যেটা করার সামগ্রিকভাবে দলের সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার ব্যক্তিগত মতামত বলছি,
ফরেস্ট অফিসারের বিরুদ্ধে একা অখিলগিরি কেন রুখে দাঁড়িয়েছিল? পেছনের ভিড়টা আপনি লক্ষ্য করছেন না? এই মানুষগুলো বলছে আপনাদের বেতন হয় আমাদের করের টাকায়। এই মানুষগুলোর নিরাশ্রয়, নিরান্ন, চাকরি নেই, বাকরি নেই। এদের দুটো দোকান করেছিল সরকারি জমি দখল করে, আজকে নেই। সরকারি জমি দখল করে সারা পশ্চিমবঙ্গের রেল স্টেশন, প্ল্যাটফর্ম, ফুটপাথ চারিদিকে নেই। কেন আছে? কারণ মোদির ভ্রান্ত অর্থনীতির ফলে আছে। মোদির ভ্রান্ত অর্থনীতির পরে দেশ আজকে গাড্ডায়। আজকে বিশ্ব ব্যাংক কি বলছে? ভারত ইন্দোনেশিয়ার থেকেও পিছিয়ে। চীন তো ছেড়ে দিন। আমেরিকার মতন রোজগার করতে গেলে প্রতিটা ভারতবাসীকে আজকে 75 বছর অপেক্ষা করতে হবে। এই তো মোদি ভারতের অবস্থা করেছে। যে দেশে বিশ্ব ব্যাংক বলছে যে প্রতিটা ভারতবাসীকে যদি আজকে আমেরিকার মানুষের মতন রোজগার করতে হয় 75 বছর অপেক্ষা করতে হবে। ইন্দোনেশিয়ার থেকে পিছিয়ে গেছে ভারতবাসী রোজগারের দিক থেকে। তো এই মানুষগুলো দুটো দোকান দিয়ে যদি রোজগার করছিল, ফরেস্টের জমি নিয়ে করছিল, তাতে এত হই হল্লার কি ছিল? তাহলে যদি এটাই ছিল, তাহলে নন্দীগ্রাম আর সিঙ্গুরে তাহলে বুদ্ধবাবু ঠিক করেছিল, মমতা ব্যানার্জি ভুল করেছিল। কিন্তু সেই সময়ের মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে হিরো করেছিল, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই আমাদের কি বলে বুদ্ধদেব ভট্টাচার্যকে খলনায়ক করেছিল। আজকে কেন হঠাৎ করে অখিলগিরি খলনায়ক হয়ে গেল? মুখের ভাষাটার জন্য নিঃসন্দেহে নিন্দনীয়, তীব্র নিন্দনীয়। তার শাস্তি সে পেয়েছে। কিন্তু সে যে কাজটা করতে গেছিল, যে গরিব মানুষগুলোর স্বার্থ রক্ষা করতে গেছিল, সরকার কার জন্য? গরিব মানুষের জন্য। সরকার গরিবের মুখে অন্ন তুলে দিতে পারবে না, সরকারি জমি দখল করে নেবে। সরকার জমি রেখে কি করবে? বেচে দেবে। আদানি আম্বানিকে যেভাবে মোদি জমি বেচছে, সমস্ত সরকারি জমি বেচছে, ওইভাবে জমি বেচবে, কয়লা খনি বেচবে, জঙ্গল বেচবে, সর্বত্র সবকিছু আদানি আম্বানিকে বেচে দেবে। আর সরকারের জায়গায় আদানি আম্বানি তাদের খুব সাম্রাজ্য ভালো। গড়ে তুলবে। জয়দেব বাবু, আপনাকে অনেকক্ষণ বলার সুযোগ দিয়েছি। এবার কয়েকটা প্রশ্ন শুধু আমাকে একটু উত্তর দিন। 2-3টে প্রশ্ন রয়েছে। আপনি প্রশ্ন তুলেছেন কারো চাকরি করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কিনা। প্রশ্ন হচ্ছে কারো চাকরি করিয়ে দেওয়ার দায়িত্ব কি সত্যি মিডিয়ায়? প্রথম। দ্বিতীয় কথা, কোথায় কোথায় আমরা প্রশ্ন তুলবো আর কোথায় প্রশ্ন তুলবো না এটা কারো এখতিয়ারের মধ্যে নেই, প্রথম। দ্বিতীয়ত, আপনাদের বলে রাখি আরও একটা বিষয়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলগিরির প্রসঙ্গে কন্ট্রাডিক্ট করছেন, আপনার কথা কন্ট্রাডিক্ট করছে। তার কারণ এই যারা সরকারি আধিকারিক রয়েছে, প্রশাসনিক যারা পদে রয়েছে, তারা যে কাজটা করছে তা সম্পূর্ণ সরকারের নির্দেশ মতো। অর্থাৎ তাহলে আপনি নিজেই তাদেরকে সারাশির চাপে ফেলছেন, মানছেন? না, হকার উচ্ছেদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বললেন। যখন জনবিক্ষোভ তৈরি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে সরে এলেন, এসে তার সুরাহা খুঁজলেন, তার সমাধান সূত্র খুঁজলেন, হকারদের বিকল্প নীতির জায়গা দিলেন। তো একটা সরকার, দেখুন, এসি ঘর থেকে সরকার চলে, মানতে হবে। এসি ঘর থেকে সরকার চলছে, সরকার একটা সিদ্ধান্ত দিয়ে পাঠালো আধিকারিকদের, কিন্তু সেখানকার স্থানীয় জনবিক্ষোভের কাছে কিন্তু সরকারকে বারবার মাথা নত করতে হয়েছে। সরকারকে জনগণের কাছে মাথা নত করতে হয়। আর সেখানে একজন সরকারি আধিকারিক জনগণের সামনে বা জনগণের চাপের মুখে মাথা নত না করে ঔদ্ধত্য দেখাবেন কেন? সরকারি কর্মচারী জনগণের সেবক। সেখানে যখন হাজার হাজার যুবক, বেকার যুবক, তারা বলছে আমাদের জমি কেড়ে নিও না, জমিটা দাও, আমরা দোকানপাট করে খাবো, সেখানে যদি ব্যাপারটা ইতি হতো, অখিলগিরিকে আসতেই হতো না। জয়দেব বাবুর কথা প্রসঙ্গেই একেবারে সংযোজন করে শুধুমাত্র স্নেহান বাবুর কাছে আসবো। স্নেহান বাবু, জয়দেব বাবুর কথা প্রসঙ্গে জয়দেব বাবু বলছেন সরকারি আধিকারিকের এতটা উদ্ধত্ত ঠিক নয়, অর্থাৎ তিনি যে কথাটা বলছেন বা তিনি যে প্রোটেস্টটা করছেন তা এতটা দরকার ছিল না। স্নেহান বাবু। না, প্রথম কথা হচ্ছে, দেখুন, বিষয়টা হচ্ছে যে এই ফরেস্ট আধিকারিক সে তার এখতিয়ারের মধ্যে থেকে, সে তার কাজ, তাকে তো নিশ্চয়ই সেটা হুট করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই কাজটা করতে যায়নি। নিশ্চয়ই তার উপর মহল থেকে তাকে এই অর্ডারটা দেওয়া হয়েছে। এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই মোমেন্টে বনমন্ত্রী কিন্তু খোদ মুখ্যমন্ত্রী নিজেই। কারণ আমাদের ওই জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে বীরবাহ হাসদা কিন্তু প্রতিমন্ত্রী, এবং মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন বন দপ্তর আমি নিজে দেখব। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে কি যে ওই ফরেস্ট আধিকারিক তিনি কি ওখান থেকে এনাদেরকে উচ্ছেদ করতে গেছিলেন, ঠিক আছে। এবার উচ্ছেদ করতে গেছিলেন কাদেরকে? উচ্ছেদ করতে গেছিলেন যারা পেছনে দাঁড়িয়ে আছে। আমি প্রথম বক্তব্য রাখার সময় বললাম যে এরা প্রচুর পরিমাণে লাভজনক ব্যবসায় করলেও এরা প্রচন্ড রকমের দিন দরিদ্র, কেননা এদেরকে একটা বিরাট সংখ্যক টাকা মাসওয়ারা দিতে হয়। এবং আমি আরেকটা কথা বললাম যে এই বিষয়টা, যেটা আপনার প্রশ্ন উঠে আসলো, যে এটা কি 2026-এর দিকে তাকিয়ে
এটা কি ইমেজ বিল্ডিং? হ্যাঁ, 2026-এর দিকে তাকিয়ে ইমেজ বিল্ডিং, যেরকম পুরো হকার উচ্ছেদটাই একটা মানে 2026-এর দিকে তাকিয়ে ইমেজ বিল্ডিং, সেরকম এটাও একটা 26-এর দিকে তাকিয়ে ইমেজ বিল্ডিং। এবং আমি আরেকটা কথা বলে দিচ্ছি, 2026-এর দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস অখিলগিরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। যদি সাময়িক ব্যবস্থা নিয়েও থাকে, আপনি দেখবেন কয়েক মাসের মধ্যে উনি স্বমহিমায় ফিরে আসবেন। বিষয়টা হচ্ছে যে যদি ফরেস্ট রেঞ্জের অফিসার কোনো দোষ করে থাকেন, প্রথমত তিনি একজন মহিলা, তার বিরুদ্ধে উনি বিধানসভায় জানাতে পারতেন, উনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলতে পারতেন। উনি কি করে বলতে পারেন যে 7-8 দিনের মধ্যে কি হয় আপনার আমি দেখে নেব, আমাকে একটা দান্ডা দিলে কি করব সেটা আর আমি মুখে আনছি না। বিষয়টা এখানে এসে দাঁড়াচ্ছে যে কর্মসংস্থানের পেছনে যদি সত্যিকারে তৃণমূল কংগ্রেসের ইন্টেনশন থাকতো, কোনো সময় তৃণমূল কংগ্রেসের ইন্টেনশন থাকতো কর্মসংস্থানের বিষয়ে, তৃণমূল কংগ্রেস এদের জন্য এদেরকে জমি লিজে দিত। এই যে মানুষগুলোকে জমি লিজে দিত, এই মানুষগুলো ব্যবসা করে খেত, এই মানুষগুলো যে এনক্রোচমেন্ট ভাঙা হয়েছে, বা এই যে গোটা রাজ্য জুড়ে এই যে বেকার উচ্ছেদ হয়েছে, এই বেকার উচ্ছেদে একটা জমিও কি সরকারি জমিতে এরা বসেছে? সরকার তো দেয়নি, কিন্তু এই পারমিশন গুলো এরা পেলো কোথা থেকে? এরা যখন বসলো তখন পুলিশ কি করছিল? আমি কোন দিকটা দেখবো? আমি আইনি দিকটা দেখবো, হয় আমি আইনি ভাবে কঠোর দেবো, আর নালে ঠিক আছে আমি স্নেহানবাবু, আমি আপনার সঙ্গে কোনো এক জায়গাতেও একমত। আমার প্রশ্ন শুধু এই জায়গাতে, এটা তো মানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সে বিশ্বাসী এবং সেটা আজ তিনি প্রমাণ করছেন। আমার প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে, দিলীপ ঘোষের ক্ষেত্রে আপনারা কি স্টেপ নিয়েছিলেন? না, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী কোনো সরকারি আধিকারিকের এরকম কি রাস্তায় দাঁড়িয়ে ধমক চমক দিয়েছে? এরকম কি কোনো ভিডিও আপনাদের কাছে করেছে? অকথা কুকথার রাজনীতি তো করেছে। এটাও কি একটা সমাজের জন্য রাইট? আপনি কি মনে করেন? দেখুন, আমি একটা কথা বলি যে পলিটিক্যাল বা আজকে এই আপনার চ্যানেলে বসে ডিবেটে রাইট রং অনেক কিছু ডিসাইড করা যায়, কিন্তু আপনি ভাবুন এই যে অখিলগিরির মতো মানুষদের সাথে যখন ধরেন গ্রাউন্ড লেভেলে রাজনীতি করতে হয়, তখন এমন কোনো কথার প্রসঙ্গ আমরা সবাই বলে থাকি যেগুলো সবসময় হয়তো এথিক্যাল পলিটিক্সের ক্ষেত্রে রাইট হয় না। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে আমার তো এই রেঞ্জের অফিসার, ফরেস্ট রেঞ্জের অফিসার, ইনি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, ইনি তো সরকারের একজন আধিকারিক। কোন সরকারের? যে সরকারের মধ্যে অখিলগিরি নিজেও একজন মন্ত্রী, বনমন্ত্রীকে জানাতেন, বনমন্ত্রী যেরকম ঘটনা ঘটেছে উনি পুলিশকে জানাতেন। যদি এই বনদুলকারের আধিকারিক কোনো ভুল কাজ ছাড়লো, নামে পুলিশ স্টেশনে কিন্তু মামলা করতে পারতেন। উনি হঠাৎ করে আইন হাতে তুলে নিলেন। জয়দেববাবুর কথাও আপনি শুনেছেন। অখিলগিরি আদতে যে মন্তব্যগুলো গতকাল পেশ করেছেন একজন রেঞ্জ অফিসারের বিরুদ্ধে, প্রশ্ন শুধুমাত্র কি সাধারণ মানুষের জন্যই, নাকি আপনারাও কোনো অর্থে মেনে নিচ্ছেন যে অখিলগিরিও কোনো এমন কাজ করেছে যে কাজগুলোর জন্য শুধুমাত্র সামনে একটি আইওয়াশ রাখার চেষ্টা, পেছনে অন্য কিছু আলোকপাত করতে হবে? কোনটা? দেখুন, মিডিয়াতে যা দেখানো হয়েছে এবং অখিলগিরি যেটা মানে করেছে, যে মন্তব্যটা করেছে, সেটা অবশ্যই কুরুচিকর মন্তব্য এবং তার জন্য দল ব্যবস্থা নিচ্ছে। তো এখানে এই বার্তা, একটা ক্লিয়ার বার্তা তো দেওয়া হচ্ছে দল থেকে যে অন্যায়কে কখনোই মেনে নেওয়া যায় না, সেটা ক্লিয়ার বুঝিয়ে দেওয়া হয়েছে। শ্রমিক ভট্টাচার্য প্রথম বক্তব্য আপনাদের সামনে রাখবো, এই বিষয়ে কি মন্তব্য করেছেন, তারপরে আমি চলে আসবো সুস্মিতা ম্যাডামের কাছে। শুনুন। কিন্তু ড্যামেজ কন্ট্রোলের মানে কি? আপনি সরকারি আধিকারিককে আক্রমণ করবেন, আপনি বিডিওর দিকে জলের বোতল ছুঁড়ে মারবেন, আপনি বিভিন্ন কলেজের একজন অধ্যাপিকার দিকে জলের জাগ ছুঁড়ে দেবেন, আপনি বিভিন্ন সময় গিয়ে চাপকানোর কথা বলবেন, প্রত্যেক জায়গায় তৃণমূলের কথা না শুনলে সময় বেঁধে দেবেন, যে একদম পুলিশকেই বোম মারার কথা বলবেন। তো এটা তো চলছে দীর্ঘদিন থেকে। এমন কি কাজ করে ফেললো আমাদের অখিলগিরি, সেটা তো বোঝা যাচ্ছে না। আমি সরাসরি সুস্মিতা ম্যাডামের থেকে রিয়াকশন নেব। কি প্রশ্নটা কি বলুন? শ্রমিক ভট্টাচার্য বলছেন কোথায় ড্যামেজ কন্ট্রোল? এর আগেও অনেক কিছু হয়েছে, তৃণমূল কংগ্রেসের এটা
আরাবুল শিক্ষিকার দিকে জগ ছুঁড়ে মেরেছে, কালকে বিডিওকে বোতল ছুঁড়ে মারা হয়েছে, এরকম তো বারংবার দেখা গেছে। শাস্তি নিলে সবার বিরুদ্ধে শাস্তি নিতে হবে। অনুব্রত মণ্ডল বিভিন্ন কথাবার্তা বলেছে, চরম ঢাকা গুড় বাতাসা, অনেক কিছু এরকম শোনা গেছে। তখন তো কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি, তবে এখন নিয়েছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই, ভালো করেছেন। তিনি ড্যামেজ কন্ট্রোলে নাবুক আর যাই হোক। আর কারা বলছে? বিজেপি শুভেন্দু অধিকারী কি ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেছে বলুন তো, কি বক্রোক্তিক ভাষায়? সেখানে বিজেপির মানায়? বিজেপির ব্রিজভূষণ বলছেন এথিক্যাল রাজনীতির ঊর্ধ্বে গিয়ে অনেক কিছু হয় গ্রাউন্ড লেভেলে, তাহলে তো এইগুলো সমালোচনাই করা উচিত না। যদি তাই হয় তাহলে সেই জায়গাতে এইগুলো সমালোচনা করাই উচিত না। যারা রাজনীতি করবে, যারা জনপ্রতিনিধি, তাদের ভাষা এরকম হবে, তাহলে তো এই কথা বললে তো বলাই যায় না। মানে ওই যে একটা যেমন আছে না, এরা বলে দুর্নীতির কথা, এদের নারায়ণ রানে, অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, এরা শুভেন্দু অধিকারী দেদার ঘুরে বেড়াচ্ছে, এদের ব্রিজভূষণের এগেনস্টে এরা বলে মহিলার সম্মানের কথা, ব্রিজভূষণের এগেনস্টে কোন রকম কোন স্টেপ নেয় না। এরা কাদের সমালোচনা করছে? নিজেদের আয়নায় তো আগে দেখুক নিজেদের মুখটা কি রূপ, আমাদের নিজেদের রূপটা কি। বেশ, স্নেহান বাবু। না, বিষয় হচ্ছে যে সুস্মিতা দিদের এখন বাধ্যবাধকতা আছে, একটু ব্যালেন্স করতে হবে। কিন্তু আমি একটা কথা বলে দিই, ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে চার্জশিট দাখিল করা হয়েছে এবং চার্জশিট দাখিল করেছে স্বয়ং দিল্লি পুলিশ। এবং বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি আবারও বলছি যে শুভেন্দু অধিকারী বলে দিল্লি বেশ, ডিবেট টাইম, স্নেহান বাবু ভার্সেস সুস্মিতা ম্যাম, 1 মিনিট ডিবেট টাইম, 1 মিনিট ডিবেট টাইম ভার্সেস পিসিআর। ওকে, আচ্ছা, না দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে যে উনি শুভেন্দু কথাটা বললেন না, মমতা ব্যানার্জি ও রাহুল গান্ধীকে একসময় বসন্তের কোকিল বলেছিলেন। বিষয় হচ্ছে সেই সব কথা কংগ্রেস ভুলে গেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে কিন্তু আমি ওটাকে দেখছি একজন রাজনীতিবিদকে আক্রমণ করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে একজন রাজনীতিবিদ একজন সরকারি আধিকারিককে আক্রমণ করেছেন। সেটাকে কি করে ডিপেন্ড করা যায়? আমার বক্তব্য হচ্ছে রাজনীতির ময়দানে যদি কথাটা কুকথাও হয়ে থাকে, আমার বক্তব্য যেটা দুটো রাজনীতিবিদের মধ্যে হয়েছে। এখানে একজন ফরেস্ট অফিসার, তিনি তার কাজ করতে গেছেন, তাকে তো ওপর মহল থেকে অর্ডার দিয়েছে, তাই তিনি কাজটা করতে গেছেন। তিনি একজন মহিলা, তাকে আমি কি করে এই ধরনের আক্রমণ করি? আমার পেছনে যত জনসমর্থনই থাকুক, আমি কি এই ভাষায় সুস্মিতা দিয়ে একজন মহিলা হয়ে এই কথাটাকে ডিফেন্ড করতে পারেন ওই বাকি অন্য কোনো ঘটনা দিয়ে যে অখিলগিরি ওই ভাষায় ওইভাবে ফরেস্ট অফিসারকে আক্রমণ করে? আসলে বিষয়টা হচ্ছে এই ট্রেন্ড তৃণমূল কংগ্রেস বহুদিন আগে থেকে সেট করেছে। এই ট্রেন্ড তো আজকের ট্রেন্ড তো না। আমি বলছি, আমি কি একবারও অখিলগিরিকে ডিফেন্ড করছি যে অখিলগিরি যে কাজটা করেছে সেটা ঠিক করেছে? আমি বলেছি কারা সমালোচনা করছে, যারা সমালোচনা করছে তারা সমদোষী দোষী। আজকে আমরা তো এর তীব্র ধিক্কার জানাচ্ছি একজন মহিলাকে। একদম না, আরেকটা কথা সুস্মিতাদি উঠে এসছে। না সুস্মিতাদি, আপনি নিজেও বলেছেন যে মমতা ব্যানার্জির এই স্টেপটা, এই যে মমতা ব্যানার্জির সতর্ক করাটাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন, রাইট? তাহলে মমতা ব্যানার্জি এই 26-এর মধ্যে অখিলগিরি যদি ক্ষমা না চায়, অখিলগিরিকে আবার পুরনো দপ্তরে ফেরত আনা হবে না তো? 26-এ টিকিট দেওয়া হবে না তো? অখিলগিরি তৃণমূলের কাজ করবে না তো? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে বিষয়। আমি বলছি তো, সাধুবাদ জানাবেন, কিন্তু ভেবে চিন্তে জানাবেন, প্রবলেমে পড়বেন। আপনার নিজেরাও জানেন মমতা ব্যানার্জির স্ট্যান্ড কিভাবে চেঞ্জ হয় টাইম টু টাইম। বিষয় হচ্ছে উনি পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে আজকে অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? একটু টাইম টু টাইম এটা ব্যবস্থা। আজকে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, অখিলগিরি একমাত্র লাস্ট ম্যান স্ট্যান্ডিং, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস 26-এ লড়তে পারবে? বিষয়টা হচ্ছে এই যে এনক্রোচমেন্ট গুলো হয়ে আছে, এগুলো একদিনে তৈরি হয়েছে। বেশ, এই জায়গাতে শান্তনু কি বক্তব্য রেখেছে একবার শোনাই, আসছি ডিবেটে, শুনুন। দেখুন, গতকাল আমাদের মন্ত্রী অখিলগিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আমরা এটার প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি, এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছেন। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি, তিনি টেলিফোনে অখিলগিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। লক্ষণীয় বিষয়, এই ধরনের রাজধর্ম পালন
একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না, বা অতীতে এই বাংলায় যারা একাধিক নারী বিদ্বেষী আচরণ করেছে সেই সিপিএমও কোনোদিন এই রাজধর্ম পালন করতে পারে। স্নেহানবাবুর কথা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড ডে বাই ডে চেঞ্জ হতে পারে, আর ঠিক এই জায়গাতে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রুট কজগুলো জানেন, প্রত্যেকটি রুট জানেন, আর ঠিক এই জায়গাতে শ্রমিক ভট্টাচার্যের পাশাপাশি বক্তব্য রাখবো দুটো, শুনুন। রাষ্ট্রপতি সম্পর্কে কি মন্তব্য করেছিলেন, তারপরে দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? তৃণমূল কংগ্রেস যেভাবে চলছিল সেভাবেই চলছে এবং ভবিষ্যতে সেভাবেই চলবে। পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছে, তার খেসারত মানুষকে দিতে হবে। না, মুখ্যমন্ত্রী তো জানেন যে মুখ্যমন্ত্রী অপারগ, মুখ্যমন্ত্রী এই দল এর জন্মদাত্রী। তিনি কংগ্রেস ভেঙেছিলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন, পরে এনডিএ জোটে অংশগ্রহণ করেছিলেন, একবার দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে এসে কংগ্রেসের সহযোগিতা নিয়েছিলেন, তারপরে আবার তিনি কংগ্রেসের কাছে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গে 2011 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুখ্যমন্ত্রী তো মাটি চেনেন, জমি চেনেন। মুখ্যমন্ত্রী জানেন যে দখলদারির বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় দল থাকবে না। সেজন্যই তো মুখ্যমন্ত্রী 3 দিন অভিযান চালানোর পর 1 মাসের জন্য স্থগিত রাখলেন, কারণ তাহলে তার দলে বিদ্রোহ তৈরি হবে, দলটাই উঠে যাবে। দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা নিলে দলটাই থাকবে না। আমি ঠিক এই জায়গাতে জয়দেববাবুর কাছে চলে আসবো। জয়দেববাবু, স্নেহানবাবুরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচ বা বক্তব্য ডে টু ডে চেঞ্জ হতে পারে। সুস্মিতা ম্যাডামকে বিদলেন, সুস্মিতা ম্যাডামকে বলার চেষ্টা করলেন। আমি ঠিক এই জায়গাতে নীতিশ কুমারের কথা মনে করানোর চেষ্টা করব। কি করে তাহলে তার প্রতি ভরসা রাখছে জয়দেববাবু? আর চন্দ্রবাবু নাইডুর কথা মনে করাবেন না? নিশ্চয়ই, প্লিজ বলুন। যে অমিত শাহকে বলেছিল একটা গুন্ডা, সব থেকে বড় মাফিয়া, এটা শোনাবেন না? একটু চন্দ্রবাবু নাইডুরটাও শোনান, আবার চন্দ্রবাবু নাইডু সম্পর্কে অমিত শাহেরটাও শোনান। নীতিশ কুমারের সম্পর্কে তো শোনানোই যায়, পাল্টি রাম পাল্টুবাজ, সে তো সারা দুনিয়া জানে। কিন্তু চন্দ্রবাবু নাইডুরটা তো ইতিহাস রচনা করেছে। মানে যেভাবে গুন্ডা মাফিয়া শব্দ ব্যবহার করেছিলেন চন্দ্রবাবু নাইডু, তারপরে তার সঙ্গে কিরম গলায় মিলে সরকারটি দিব্যি চালাচ্ছেন। তো রাজনীতিতে ওই যে একটু আগে কে বলছিল না যে রাজনীতিতে সবই হয় আর কি, মানে গ্রাউন্ড লেভেলে সবই হয়। ক্ষমতার ক্ষীর খাওয়ার জন্য মানে সবই সম্ভব। হ্যাঁ, মানে মহাশত্রুকেও আপন বলা যায়, আর যে মানে যার মুখ দেখবো না বলেছিলাম তাকে ভগবান বানিয়ে দেওয়া যায়। ঠিক যেমন বৃহত্তর স্বার্থে কংগ্রেস এবং সিপিআইএম একসঙ্গে একছত্রভাবে যাবতীয় রাজনৈতিক তরজা করছে, লড়াই করছে। দেখুন, আমি কংগ্রেসের মুখপাত্র নই, আর কংগ্রেসের মুখপাত্র এখানে জলজান্ত উপস্থিত হয়ে আছেন। অতএব কংগ্রেস সম্পর্কে কোনো মন্তব্য বা তৃণমূল সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো দায় বা ঠেকা আমার নেই। অতএব সেটা তারা ব্যাখ্যা দেবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আজকে অখিলগিরি এমন কি মহাভারত অশুদ্ধ করেছে, যদিও তাকে দল সত্যি কথা রাজধর্ম পালন করে যে শাস্তি দিয়েছে তার দৃষ্টান্তমূলক। কিন্তু আপনারা সকলে বুকে হাত রেখে বলুন তো, গরিব গুরব মানুষগুলোর জন্য লড়াই করতে এসে যদি মেজাজ হারিয়ে ফেলে, নিঃসন্দেহে তার কথাগুলো একেবারে মানে অসংসদীয়, অগণতান্ত্রিক। কিন্তু মোদিবাবুর ফ্রেমে মানে ক্যামেরাম্যানের ফ্রেমে আর ওনার মাঝখানে যদি এসপিজি বা আইএস আছে, তাদের যেভাবে গলা ধাক্কা দেন, আর শুভেন্দুবাবু যেভাবে গণদেবতা জনদেবতার দিকে জুতো নিয়ে ছুটে যান, আর যেভাবে রাস্তায় গাড়ির ভেতর থেকে মুখ বার করে কিসব অশালীন ভাষায় গালিগালাজ করে জনগণের বিরুদ্ধে বা জনগণ গণদেবতার বিরুদ্ধে, সেক্ষেত্রে মোদিবাবু কিন্তু তাকে বিরোধী দলনেতা করে রেখে দেয়। তাকে কিন্তু কোনো মতেই তাকে করে না, পানিশমেন্ট করে না। কিন্তু তৃণমূল কংগ্রেসকে তো বাহবা দিতে হবে। জনগণের স্বার্থে লড়াই করছিলেন, কিন্তু একটি মহিলার সামান্যতম হোক বিরাট হোক অপমান হয়েছে, চূড়ান্ত শাস্তি, পদত্যাগ করতে হবে, ক্ষমা চাইতে হবে ওই মহিলার কাছে নিঃশর্তভাবে। মোদিবাবু একবারটি বলে দিক না অমিত শাহকে, সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যে কথা বললো ওয়াইনারকে নিয়ে, তার জন্য ক্ষমা চাক না সংসদে দাঁড়িয়ে। বেশ 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 একেবারে অন্তিম রানে চলে এসেছি। এবার আপনাদের চারজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, প্রত্যেককে আনইন্টারাপ্টেড। আমি প্রথম সুযোগ দেবো সরাসরি রাজুবাবুকে। রাজুবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, প্রথমে আমি বলি যে
তৃণমূল কংগ্রেসের স্ট্রংগেস্ট পিলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ওনাদের স্পষ্ট বার্তা যে কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। এবং অখিলগিরি কুরুচিকর মন্তব্য করেছেন, দল ব্যবস্থা নিয়েছে, এবং পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশনে একটা বার্তা গেছে যে আধিকারিকরা তারা নির্ভয়ে তারা কাজ করতে পারবে, তাদের কাজ করার জন্য পূর্ণ স্বাধীনতা রয়েছে। সুতরাং এখান থেকে আমরা একটা বিষয়, একটা পুরো ক্লিয়ার পিকচার যে তৃণমূল কংগ্রেস যে মূল মন্ত্র, সেটা তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র যে কোন রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, এবং তৃণমূলই কংগ্রেস একমাত্র যেখানে 24 ঘন্টার মধ্যে দল ব্যবস্থা নিয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আগামী দিনেও কিন্তু এইরকম বার্তা দেখা যাবে। বেশ, নির্ধারিত সময় আগে আপনি শেষ করেছেন, এবার সরাসরি চলে যাব সুস্মিতা ম্যাডামের কাছে। ম্যাম, আপনার সময় শুরু হচ্ছে এখন 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি আগেই বলেছি যে রুটি রোজগারের কথা যদি আসে তাহলে এটা তো ঠিক, ওখানে বেশ কিছু লোক যারা এনক্রোচ করে রয়েছেন তারা তাদের রুটি রোজগারের তাদের একটা জায়গা, যেখানে আজকে আমাদের বেকারত্বের সংখ্যা আমাদের সারা ভারতবর্ষে আর সবচেয়ে বেশি 45 বছরের মধ্যে, সেখানে পশ্চিমবঙ্গ তাই অবস্থা, না রাজ্যে শিল্প আছে না কেন্দ্রে শিল্প আছে, তা সুতরাং মানুষ করে খাবেটা কি? এইটা যেমন একটা দিক, কিন্তু মানুষের কাছ থেকে টাকা তুলে তোমার মিটিং মিছিলে ভিড় করার জন্য, তাদেরকে বিভিন্ন ফেসিলিটিস গুলো দেওয়ার জন্য তোমার যে এই যে বায়াসড ভাবে যে লড়াই, যেটা অখিলগিরিকে করতে দেখা গেছে, এখানে নিজস্ব সেলফ ইন্টারেস্ট না থাকলে তো এটা হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কুরুচিকর মন্তব্য নিয়ে আমরা কথা বলছি, বিভিন্ন সময় আমরা কুরুচিকর মন্তব্য বিভিন্ন জায়গায় দেখেছি। আপনি বলুন, এই যে বড় বড় যে আপনি নিউ টাউন এলাকায়, সল্টলেক এলাকায় মুখ্যমন্ত্রী যে মেনশন করেছেন, সল্টলেক এলাকায়, নিউ টাউন এলাকায় যান আপনি, বড় বড় হোটেলগুলো সমস্ত রাস্তার উপরে ফুটপাথ গুলো দখল করে এনক্রোচ করে নিয়েছে। এগুলো কি হচ্ছে? এগুলো কিসের জন্য করা হচ্ছে? কারণ সেখান থেকে একটা বিরাট হিউজ অ্যামাউন্ট অফ মানি আসছে। তাহলে সেদিন ধরা উচিত ছিল দোলা সেনকে, যেদিন দোলা সেন দাঁড়িয়ে বলেছিল হ্যাঁ টাকা মার্কেট থেকে 75% দলকে দিন আর 25% নিজের কাছে রাখুন। বেশ বেশ, আমি স্নেহান বাবুর কাছে চলে যাবো। স্নেহান বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, বলুন। এথিক্যাল পলিটিক্সের এক অনবদ্য নিদর্শন তো রেখেছেন মমতা ব্যানার্জি, যে দুর্নীতির বিরুদ্ধে উনি লড়াই করেছেন, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই তো উনার আজকে মুখ্যমন্ত্রীর সময় থেকে না, উনার যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, কংগ্রেসের যুব নেত্রী ছিলেন, তখনকার সময় থেকে। আমার যতদূর মনে পড়ে, উনি একবার কলকাতার রাস্তায় গলায় দড়ি দিতে চেয়েছিলেন 3 জন কংগ্রেসি নেতাকে টিকিট দেওয়া নিয়ে, একজন হচ্ছে গিয়ে অধীর চৌধুরী, একজন হচ্ছে গিয়ে সুলতান আহমেদ, একজন হচ্ছে গিয়ে শঙ্কর সিং, এবং পরবর্তী সময়ে গিয়ে অধীর চৌধুরী বাদ দিয়ে দুটো নেতাকে উনি নিজের দলে নিয়ে, তৃণমূল কংগ্রেসে নিয়ে উনি নিজেই টিকিট দিয়েছিলেন। তো বিষয় হচ্ছে কি, মমতা ব্যানার্জি যখন দলের নেত্রী এই ধরনের নিদর্শন রাখেন, তো আমি এক্সপেক্টেড না যে অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা হবে। যেরকম যদি কয়েক সপ্তাহ আগে হামিদুর রহমান ওই যে মহিলাটির ব্যাপারে তার চরিত্র নিয়ে সম্পর্ক তার কথা তুলেছিল, তখন তাকে শোকজ করা হয়েছিল, কিন্তু সেই শোকজের জবাবও হামিদুর রহমান দেয়নি। হামিদুর রহমানের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে আজ অব্দি কিন্তু আমরা জানি না। সেরকম অখিলগিরির ব্যাপারটাও আপনাদের অন্য ইস্যু আসবে, আপনারাও ডাইভার্ট হয়ে যাবেন, আর তৃণমূল আস্তে আস্তে এটাকে চেপে দিয়ে অখিলগিরি সমহিমাতেই থাকবে। বেশ বেশ বেশ, একেবারে অন্তিম লাইনে চলে এসেছি, যাদববাবুর কাছে যাবো। যাদববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, বলুন। আজকে অখিলগিরি যেরকম ভাবে একটি মহিলাকে অশালীন কথা বলে অপরাধ করেছে, তার শাস্তি তাকে দল দিয়েছে, কিন্তু অমিত শাহ যেভাবে সংসদে দাঁড়িয়ে ওয়েনারের মানুষগুলোর সঙ্গে ছলনা করলো, মিথ্যে কথা বললো যে তাদের অ্যালার্ট পাঠানো হয়েছে, এটাও তো এক ধরনের অশালীনতা না হলেও এটা তো এক ধরনের বিশ্বাসঘাতকতা দেশের মানুষের সঙ্গে। আপনাদের চ্যানেলে আমি আশা করব সেই নিয়েও আপনারা গর্জে উঠবেন যে অমিত শাহ দেশের মানুষের সাথে ছলনা করছে, বিশ্বাসঘাতকতা করছে, সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যে কথা বলছে, এবং তার প্রতিবাদে আজকে গর্জে ওঠা উচিত ছিল সমস্ত মিডিয়ার। কিন্তু মিডিয়া আজকে সাধারণ মানুষের হয়ে যে নেতা লড়ছে তাকে কালিমালিপ্ত করায় ব্যস্ত, অথচ দেশের সংসদকে কালিমালিপ্ত করলো যে তার বিরুদ্ধে কেউ একটিও কথা বলছে না। একেবারে অন্তিম লাইনে চলে এসেছি। যারা যারা মিডিয়ার সম্বন্ধে অনেক অনেক কথা বললেন তাদেরকেও ধন্যবাদ, এবং আপনারা যারা যারা
আস্থা রাখেন মিডিয়ার ওপর, তাদেরকেও ধন্যবাদ। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ টাইপি বাংলা আসার জন্য, এক কথা অঞ্জনের এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মিডিয়াকে গালমন্দ করা হোক বা মিডিয়াকে যা খুশি তাই বলা হোক, বলতেই পারেন সাংবিধানিক অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু মিডিয়ার কাজ করেই যাবে। তার কারণ ভাষা সংবরণ করতে হবে, তার কারণ ভাষাই সর্বশেষ কথা বলে। একটা সমস্যা ভাষা দিয়ে শেষ করা যেতে পারে, আবার সেই ভাষা দিয়েই অনেক কিছু খারাপও করা যেতে পারে। ঠিক যেমন একটি কয়েনের এপিট ওপিট হয়। অখিলগিরির মন্তব্য প্রসঙ্গে অনেক রাজনৈতিক তরজা হতে পারে। যদি সত্যিই সাধারণ মানুষের কথা তিনি বলতে আসেন, সেটা ভালোভাবে বলা যেত না? যদি সত্যিই ভালোভাবে বলা যেত, তাহলে আজকের এই পদত্যাগের দাবি হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও করা হতো না এবং বরখাস্তের দাবিও করা হতো না, যেখানে পদত্যাগী অভিমানী অখিলগিরি কিন্তু ক্ষমা প্রার্থী নন। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে টাইপি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে।